শিয়ালদা কোর্টে আজ সিবিআই চার্জশিট পেশ করল। নিঃসন্দেহে আরজিকর মামলাতেই চার্জশিট পেশ করা হলো, কারণ এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয় এই আরজিকর তদন্ত এবং নিঃসন্দেহে কুলতলিতে যে নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই দুটো ঘটনাই অত্যন্ত মর্মান্তিক। প্রায় প্রত্যেক দিনই একের পর এক এই ঘটনা ঘটছে, আর আমাদেরকে ভিডিও করতে হচ্ছে। খুবই খারাপও লাগে। তো 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট পেশ করেছে শিয়ালদা কোর্টে এই আরজিকর মামলার তদন্তে। আরজিকরে ধর্ষণ এবং খুনের ঘটনায় 9ই অগস্ট তরুণী চিকিৎসককে যে ধর্ষণ করা হয়েছিল, এই ঘটনায় 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট পেশ করেছে। এবং পাতার চার্জশিট রয়েছে সেটা অবশ্য দ্বিমত রয়েছে। কেউ বলছে 213 পাতার, তো কেউ বলছে 45 পাতার। কিন্তু সেটা যাই হোক, এখানে সিবিআই বলেছে যে 51 জনের সাক্ষ্য গ্রহণ করেছে, 200 জনেরও বেশি মানুষের বয়ান নেওয়া হয়েছে এই চার্জশিটে। আর কি রয়েছে চার্জশিটে যেটা উল্লেখযোগ্য বিষয়, যেটা মূল যে অপরাধী বা অভিযুক্ত, সে হচ্ছে সঞ্জয় রায়। অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত এই সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই। এই সিভিক ভলেন্টিয়ার সেই মূল অভিযুক্ত, এমনটাই কিন্তু জানিয়েছে এই চার্জশিটে সিবিআইও। ফরেন্সিক রিপোর্ট সহ বিভিন্ন রিপোর্টই উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে। এবং সন্দীপ ঘোষ কিংবা অভিজিৎ মণ্ডল, তারা কেউ এই ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত নয়, বরং তথ্য প্রমাণ লোপাট সহ বিভিন্ন ঘটনা তাদের নিয়ে তদন্ত চলছে সে বিষয়টি। এরপরে সিবিআই হয়তো আবারও সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, যদি আরও নতুন কারো অভিযোগ বা কোনো অভিযুক্তর সন্ধান তারা পায় তদন্তে, সেটা তারা জানাবেন চার্জশিটে। এবং এই চার্জশিট কিন্তু একটা বিষয় অন্তত, যেটুকু সংক্ষেপে বললে যেটুকু বলা যায়, যে একটা বিষয় প্রমাণ করলো যে কলকাতা পুলিশের যে তদন্ত প্রক্রিয়া চলছিল শুরুর দিন থেকে, 9ই অগস্টের পর থেকে, তাতে হয়তো বেশ কিছু প্রশ্ন উঠেছে যে তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ। যেমন এই টালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ, সেটা সত্যি কি মিথ্যে সেটা তো পরবর্তীকালে তদন্ত সাপেক্ষ। কিছু তো ঘটনা ঘটেছে, সেটা সিবিআইও বলছে তথ্য প্রমাণ কিছু লোপাট করা হয়েছে। কিন্তু কেন এরা করেছেন? এই সন্দীপ ঘোষ, যিনি আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ, তিনি বা তার সহযোগী, তারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত, প্লাস হচ্ছে এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাদের নাম রয়েছে, সেটা কেন, সেটা এখনো ধোঁয়াশা, পরিষ্কার নয়। তবে ধর্ষণ এবং খুনের ঘটনায় একজনই যে অভিযুক্ত, সেটা সিবিআইও বলছে। অর্থাৎ কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, সেই সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত, সেটা কিন্তু সিবিআইও তাই বলছে। তাহলে কি কলকাতা পুলিশের তদন্ত ঠিক পথে এগোচ্ছিল? হয়তো ঠিক পথে এগোচ্ছিল। তা না হলে কলকাতা পুলিশ যাকে মূল অভিযুক্ত বলছিল, সিবিআই তো তাকেই মূল অভিযুক্ত বলছে এতদিনকার তদন্ত পরে। এটা ঠিক যে 9ই অগস্ট ঘটনার পরে 5 দিন কেটে গিয়েছিল। সিবিআইও বলেছিল এই প্রথম 5 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ময়নাতদন্ত যেভাবে করা হয়েছিল, তাতে এইমসও তাতে খুশি, সেই রিপোর্টও এসেছিল যে ময়নাতদন্ত ঠিকঠাকভাবে হয়েছিল। এই সমস্ত কিছুর দিক থেকে দেখতে গেলে যে কলকাতা পুলিশের তদন্তর গতি প্রকৃতি অন্তত ঠিক দিকে ছিল, আপাত দৃষ্টিতে সেটাই মনে হয়, এবং সেটাতেই শিলমোহর পড়ল সিবিআইয়ের এই চার্জশিটের ফলে। এখন হতে পারে যে এই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, সেটা হয়তো লোপাট করার বা সেই তথ্য লোপাট করার হয়তো প্রচেষ্টা ছিল কলকাতা পুলিশের, যেটা নিয়ে সিবিআইও সন্দিহান। সেটা তো এখন তদন্ত সাপেক্ষ, তদন্ত না হলে সেটা পরিষ্কার হবে না, সম্পূর্ণ না হলে। কিন্তু সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে কিন্তু অনেকগুলো বিষয় যেমন রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ধর্ষণের ঘটনাতে কিন্তু এই সঞ্জয় রায়, যে সিভিক ভলেন্টিয়ার ছিল, সেই মূল অভিযুক্ত। যদিও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই ঘটনা কোনো একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। তাহলে কি সিবিআইয়ের হাতে সেই তথ্য উঠে এলো না? 14ই অগস্ট তারা তদন্তভার নিয়েছিল, 58 দিনের মাথায় তারা তদন্ত প্রক্রিয়ার প্রথম চার্জশিট তারা পেশ করেছে, এবং 60 দিনে আগে তাদের এই চার্জশিট পেশ করা হয়েছে। সুপ্রিম কোর্টে আবারও শুনানি আছে, সেখানে আবার সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দেয়, নিঃসন্দেহে এই চার্জশিটের বিষয়টা তো তারা উল্লেখ করবেনই, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের তৃণমূল ঘনিষ্ঠ বা টিএমসিপির নেতা আশিস পান্ডে, তাকে গ্রেপ্তার করেছে, তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে।
তার কাছ থেকে আরও কিছু তথ্য নিঃসন্দেহে সিবিআই পাবে। এই দুর্নীতির সঙ্গে কোনোভাবে নির্যাতিতা যুক্ত ছিলেন কিনা, মানে দুর্নীতি জানতে পেরে গিয়েছিলেন কিনা এই বিষয়ে আমি বলছি। দুর্নীতির সঙ্গে যুক্ত সরাসরি ওটা বলছি না, মানে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিষয়টি তিনি কোনোভাবে জানতে পেরে গিয়েছিলেন কিনা, বা কী দুর্নীতি, এই সমস্ত বিষয়গুলো তদন্ত সাপেক্ষ। তদন্ত হচ্ছে, সিবিআইও খোঁজ চালাচ্ছে। সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক চলছে তা সুপ্রিম কোর্টও সেটা বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে তথ্য তারা পেয়েছে তারা তদন্ত চালিয়ে যাক। কিন্তু যে চার্জশিট সিবিআই পেশ করেছে তাতে কলকাতা পুলিশের যে তদন্ত প্রক্রিয়া চলছিল অন্তত ধর্ষণ খুনের ঘটনাতে, তাতে কিন্তু সেটারই শিলমোহর পড়ল। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে, বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার করে, বিশেষ করে জুনিয়র চিকিৎসকরা তারা প্রশ্ন তুলেছেন। পঞ্চমীর দিন থেকে জুনিয়র চিকিৎসকরা আবার নতুন কর্মসূচি নিয়েছে। পঞ্চমীর দিন তারা বিভিন্ন হাসপাতালগুলোতে, যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই মেডিকেল কলেজগুলোতে 12 ঘন্টার তারা প্রতীকী অনশন চালাবে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। কলেজ স্কোয়ার থেকে তারা মিছিল করবে বলে জানিয়েছে। অপরদিকে আজকে মুখ্য সচিব তিনি ঘোষণা করেছেন যে 10ই অক্টোবরের মধ্যে হাসপাতালগুলোতে 90% কাজ হয়ে যাবে, এবং এই যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম সেটাও চালু করা হবে, সে কথা ঘোষণা করা হয়েছে, যাতে জুনিয়র চিকিৎসকরা এই বিষয়গুলোকে স্বাগত জানিয়েছেন। কিন্তু মূল সিবিআই যে তদন্ত, সেই সিবিআই তদন্তে কিন্তু এই সঞ্জয় রায়কে মূল এখনো পর্যন্ত অন্তত যে ধর্ষণ এবং খুনের ঘটনায় এই মূল অভিযুক্ত, এটা কিন্তু সিবিআই চার্জশিটে রয়েছে। তবে অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামও কিন্তু রয়েছে তথ্য প্রমাণ লোপাট সহ বিভিন্ন বিষয়ে। দুর্নীতি তদন্ত তো রয়েছে, কিন্তু প্রশ্ন জাগে যে এই দুজনের তথ্য প্রমাণ লোপাটের প্রয়োজনটা কেন হলো? এরা হয়তো সরাসরি ধর্ষণ খুনে যুক্ত নেই বলে এখনো পর্যন্ত সিবিআই তেমন কোনো প্রমাণ পায়নি, কিন্তু তাহলে এদের দুজনের এই ঘটনাকে ধামাচাপা দেওয়া, তথ্য প্রমাণ লোপাট করার যে অভিযোগ এই দুজনের বিরুদ্ধে উঠেছে সেটার প্রয়োজন কেন পড়ল, সেটা একটা কিন্তু তদন্তের বিষয়। এবং এই যে পড়া হচ্ছে যে গভীর ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র, তাহলে এই তদন্তের ক্ষেত্রে বা এই ঘটনার ক্ষেত্রে এই দুজনের যে ভূমিকা, তথ্য প্রমাণ লোপাট করার এই প্রচেষ্টাটা কেন, সেটা নিঃসন্দেহে সিবিআই তার জবাব দিতে পারবে, বা তদন্তকারী সংস্থা, এবং এই দুজনকে আরও জিজ্ঞাসাবাদ করলে হয়তো তারা পরিষ্কার হবে যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই বলে থাকছে, সেটার সঙ্গে কি এরা যুক্ত কি যুক্ত নয়, এবং যে যুক্ত কিছু তো অন্তত পেয়েছে, তাহলে তো এই তদন্তে তাদেরকে গ্রেপ্তার করেছে। বিশেষ করে সন্দীপ ঘোষকে যে দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করা হয়েছে, যে অশোক পাণ্ডেকে যে দুর্নীতি তদন্তে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার সঙ্গে এর কি সম্পর্ক, এটা কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে গেছে। হয়তো এই বিষয়গুলো যতদিন না পরিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই খুন কেন, ধর্ষণ কেন, এটা কিন্তু একটা বিষয় যে কোনোভাবেই ধর্ষণ করার জন্য খুন নয়, খুনটা অন্য কিছু কারণে করা হয়েছিল, সেটা পরিষ্কার। এখন সেটা কি, সেটাই বার করা বোধহয় সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ। তবে 58 দিনের মাথায় সিবিআই প্রথম চার্জশিট পেশ করেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, এবং তাতে আরও নতুন কারো নাম থাকে কিনা, যে ধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট। কারণ এটা তো বড় প্রশ্নই যে এই সন্দীপ ঘোষ বা টালা থানা ওসিদের এদের প্রয়োজনটা কেন পড়ল এই ঘটনার তথ্য প্রমাণ লোপাট করার, এফআইআর দেরিতে নেওয়ার কেন, এটা কিন্তু বড় প্রশ্ন। আপনার কেন মনে হয় কেন এরা তথ্য প্রমাণ লোপাট করেছিল? তাহলে কি এরাও যুক্ত, যেটা সিবিআই এখনো পর্যন্ত তার খোঁজ পাচ্ছে না? কোনোভাবে কি এই সঞ্জয় রায়কে দিয়েই গোটা ঘটনাটা ঘটিয়ে তার ঘাড়ে দোষ চাপানোর একটা প্ল্যান ছিল? আপনার কি মনে হয়? অতি অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।